প্রথমেই সবার প্রতি শুভেচ্ছা এবং শুভকামনা রইল। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং ভালো থাকো, এটি কামনা করি। আমি মোহাম্মদ নুর আলম সিদ্দিক, সেলফ ডেভেলপমেন্ট বিডি স্কুল থেকে আজ তোমাদের জন্য নিয়ে আসছি পদ এবং পদ কী এবং এর প্রকরণ নিয়ে বিস্তারিত আলোচনা হবে পার্ট বাই পার্ট। আশা করি তোমরা দেখতে থাকবে, পরিষ্কার হয়ে যাবে। প্রথমেই আমরা যে জিনিসটা জানবো, পদ। পদ কী? পদ হচ্ছে বাক্যের অন্তর্গত অর্থাৎ বাক্যের ভিতরে বিভক্তিযুক্ত শব্দের প্রত্যেকটি হলো একটি পদ, অর্থাৎ শব্দের সাথে কি থাকতে হবে? বিভক্তি থাকতে হবে। শব্দের সাথে যখন বিভক্তি যুক্ত হয় তখন সেটা হয় পদে রূপান্তরিত হয় এবং পদ তখন সার্থক একটা কি বাক্যতে পরিণত করে। যেমন শব্দের সাথে কি হয়? বর্ণ বা বর্ণ সমষ্টি যুক্ত হয়। এই বর্ণ বা বর্ণ সমষ্টি হচ্ছে কি? বিভক্তি। যদি উদাহরণ হিসেবে আমরা এখানে বলি যে মানুষের কল্পনায় চাঁদের দেশে পৌঁছেছেন, এই বাক্যে যদি আমরা বিভক্তি ভেঙে আলাদা করি বলি, সেক্ষেত্রে কী হয় একটু তোমরা দেখে নাও যে মানুষের এর বিভক্তি যুক্ত হয়েছে। তারপরেরটা দেখো যে কল্পনা যোগ অন্তুস্ত অ, এই অন্তুস্ত অ এটা একটা কি? বিভক্তি। এরপরে চাঁদ যোগ এর বিভক্তি যুক্ত হইয়া চাঁদের হয়েছে এখানে দেশে, এই দের যোগ এ বিভক্তি যুক্ত হইয়া এখানে দেশে হয়েছে। এরপরে হলো পৌঁছেছেন, যোগ এসেন বিভক্তি যুক্ত হইয়া এখানে কি হয়েছে? পৌঁছেছেন হয়েছে। এই যে যদি এখানে বিভক্তি ছাড়া আমরা পুরো বাক্যটা বলি, সেক্ষেত্রে কি হয় তোমরা দেখে নাও যে মানুষ কল্পনা চাঁদ দেশ পৌঁছো, সেক্ষেত্রে কিন্তু আসলে পরিপূর্ণ একটা বাক্য হলো না, কোনো বাক্যের কোনো সার্থকতাই রইল না, কিছুই হলো না। সেক্ষেত্রে যখন আমরা বিভক্তি লাগালাম, অর্থাৎ শব্দের সাথে যখন বিভক্তি যুক্ত করে দিলাম, তখন কিন্তু আসলে পরিপূর্ণ একটা বাক্য এবং একটা পদ গঠন হলো, পরিপূর্ণ একটা পদ হলো এবং পদ হওয়ার পরে পরিপূর্ণ একটা বাক্য হয়ে গেল। যেমন মানুষের কল্পনায় চাঁদের দেশে পৌঁছেছেন, তাহলে একটা সার্থক বাক্য হলো এবং সেক্ষেত্রে আবার সুন্দর পদ পরিণত হলো, পদের ক্ষেত্রে সার্থক বাক্য হয়ে গেছে। এইবার সুন্দর মজার জিনিস হলো, যে জিনিসটা হলো আসলে কিভাবে এগুলো আসলে উৎপন্ন হচ্ছে বা কোথা থেকে আসছে সেই জিনিসটা একটু জেনে নাও। আসলে এই যে শব্দ বা যাই বলি, আসলে শব্দ কীভাবে, আসলে প্রতিটা শব্দই কিন্তু আসলে কম্পাঙ্গের মাধ্যমে কিন্তু তৈরি হয়। যেমন এখানে একটা হাতে দিলে দেখা যাচ্ছে যে এখানে কি শব্দ তৈরি হলো, এখানে কিন্তু এমনি শব্দ তৈরি হয় নাই, অর্থাৎ এখানে একটা কম্পাঙ্গ তৈরি হয়েছে, যার কারণে শব্দ। তেমনই আমরা যখন মুখের ভিতর কোনো কিছু প্রকাশ করি বা প্রকাশ করতে চাই, তখন কিন্তু মুখের ভিতরে আমরা কি করি? একটা আওয়াজ করি। এই আওয়াজটা হচ্ছে আসলে প্রকাশ করার জন্য ধ্বনি বলবো। আর এই ধ্বনিটাকে আমরা কি করি? কিছু চিহ্নের মাধ্যমে আমরা লিখিত আকারে প্রকাশ করি। যখন এটাকে লিখিত আকারে প্রকাশ করব, সেটা হলো আসলে কি? বর্ণ। যেমন আমাদের বিভিন্ন ভাষায় বিভিন্ন বর্ণ, আমাদের যেমন 49টা আছে, স্বরবর্ণ, ব্যঞ্জনবর্ণ, এই যে প্রকাশ করি, এটা আসলে একটি চিহ্ন। এই চিহ্নের মাধ্যমে আমরা কিন্তু এটা প্রকাশ করি, এটা হচ্ছে ধ্বনি। কিন্তু সেক্ষেত্রে একটু আরও মনে রাখতে হবে যে শুধু ধ্বনি এভাবে যুক্ত করলেই কিন্তু হবে না, অনেকগুলো ধ্বনি আবার কি করা হয়, এগুলো কি ধ্বনি যখন বর্ণ লিখিত আকারে একবারে যোগ করে যখন একটা কি হয় শব্দ তৈরি হয়, কিন্তু এমনি যোগ করলে সবগুলোই শব্দ হবে না, সেক্ষেত্রে অবশ্যই অর্থ থাকতে হবে, অর্থবোধক থাকতে হবে, অর্থ না হলে কিন্তু আবার শব্দ হবে না। যদি বলি যে এখানে কলম এবং ক যোগ ল যোগ ম, এইখানে তিনটা একসাথে যোগ করে কিন্তু কলম হয়েছে, একটা অর্থ প্রকাশ করছে, যে একটা কলম উল্লেখ করছে, কিন্তু সেক্ষেত্রে অবশ্যই জানতে হবে, অর্থ প্রকাশ করতে হবে। এইভাবে শব্দ তৈরি হলো। আবার শব্দের সাথে যখন আবার কী হলো? বিভক্তি যুক্ত হয়েছে, বিভক্তি যুক্ত হয়ে কী হয়েছে? পদে রূপান্তরিত হয়েছে। পদে এই যে জিনিসটা বললাম যে এই যে পদ, এই পদে রূপান্তরিত হয়ে তখন কী করছে? একটা সার্থক বাক্য তৈরি হয়েছে। কিছু কিছু ক্ষেত্রে আবার বিভক্তি ছাড়াও হয়, সেটা ভিন্ন, সেদিকে যাচ্ছি না আমি পরে। এখানে
যেটা যাচ্ছি সেটা তোমরা দেখে নাও। এইটা আবার এই পদকে আবার কি করা হয়েছে, পদভাবে ভাগ করা হয়েছে। এরপর করণ আর কি প্রধানত কয় ভাগে, 2 ভাগে ভাগ করা হয়েছে। যেটা বলা হয়েছে যে সব্যয় পদ, আরেকটা হলো অব্যয়, সব্যয়। এখানে আসলে সব্যয়ের ভিতরে অনেক যোগ বিয়োগ অনেক কিছু হয়, অর্থাৎ দেওয়া নেওয়ার বিষয়। এখানে কিন্তু আসলে এই সব্যয়কে আবার আর অব্যয় সেখান থেকে কিন্তু আসলে কোনো যোগ বিয়োগ বা এরকম কিছু হয় না। যেমন যদি বলি এবং, অথবা, ও, সুতরাং, এখানে কিন্তু কোনো কি যোগ বিয়োগ বা কোনো ব্যয় আছে না, কোনো ব্যয় নাই, এখানে ব্যয় করার কোনো সম্ভাবনা নাই বা কখনো হয় না এটা ব্যয় করা। এই জন্য এটি হচ্ছে অব্যয়, অর্থাৎ যার কোনো ব্যয় নাই। আর সব ব্যয় এখনও আসলে ব্যয় আছে, তাই কিন্তু বোঝাচ্ছে, তাই না? সব ব্যয়কে আবার কি করা হয়েছে, 4 ভাগে ভাগ করা হয়েছে। 4 ভাগে, যেমন বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, ক্রিয়া। এখানে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ অবশ্যই এই বিশেষণ বিভিন্ন রকম আছে, বিশেষ্য বিভিন্ন, সর্বনাম, ক্রিয়া, প্রত্যেকটা আবার ভাগ আছে, আছে, যাতে মিল বন্ধন বিভিন্ন আছে কিন্তু এখানে, যার কারণে কিন্তু এটা সব্যয় নামকরণ করা হয়েছে। আবার অব্যয়ের কিন্তু এইভাবে হয়নি, কারণ এটার ভিতর তো আর ওইভাবে কোনো কিছু করা যায় না, তাহলে কি সম্ভব না। এইবার আমরা এতটুকু পর্যন্ত বুঝতে পারলাম। তাহলে আমরা এইবার যাব হলো যে পদ কি সেটা বুঝতে পারলাম, এবং পদ প্রধানত কয় প্রকার সেটা বুঝতে পারলাম, তারপরে সব্যয়পদ কত প্রকার হয়েছে সেটা বুঝতে পারলাম। এইবার যাব আমরা যে প্রত্যেকটা ভাগে আবার প্রথমেই যেটা বিশেষ্য নিয়ে আলোচনা করব এখন, যে বিশেষ্য জিনিসটা কী, বিশেষ্য পদ কি। বিশেষ্য হচ্ছে যাহা দ্বারা কিছু আসলে কি নাম বোঝায়, অর্থাৎ নাম প্রকাশ করা হয়, সেটাই আসলে কি বিশেষ্য, যা দ্বারা কি নাম প্রকাশিত হয়, তাই হলে বিশেষ্য। সেটা বিভিন্ন নামে বিভিন্ন কিছু প্রকাশ করে থাকে, নামবাচক, জাতিবাচক বা দ্রব্যবাচক হতে পারে। তারপরে যদি ব্যক্তি জাতি, তারপরে সমষ্টি হতে পারে, ভাব হতে পারে, গুণ হতে পারে। এই যে বিভিন্ন কিছু যে প্রকাশ করে থাকে, আসলে এইগুলার বিভিন্ন নাম প্রকাশ করে থাকে, সেটা হলে কি আসলে বিশেষ্য। এখন এই বিশেষ্য কে আবার বিশেষ্য পদকে আবার বেশ কয়েকটা ভাগে ভাগ করা হয়েছে। সেই জিনিসটা আমরা এবার দেখব যে কী কীভাবে ভাগ করা হয়েছে, সেগুলো কি। বিশেষ্য পদকে আবার কয় ভাগে, 6 ভাগে ভাগ করা হয়েছে। সেই জিনিসগুলো হলো, প্রথমেতে হলো যে নামবাচক বিশেষ্য, জাতিবাচক বিশেষ্য, দ্রব্যবাচক বিশেষ্য, সমষ্টিবাচক বিশেষ্য, গুণবাচক বিশেষ্য। এখন প্রথমে যে জিনিসটা যাব সেটা হচ্ছে হলো নামবাচক বা সংজ্ঞাবাচক বিশেষ্য। হলো যে পদ দ্বারা কোনো ব্যক্তি বা ভৌগোলিক স্থান বা কোনো গ্রন্থ বিশেষের নাম প্রকাশ করে, সেটা কি বলবো আমরা, সংজ্ঞা বা বাচক বা নামবাচক বিশেষ্য। সেক্ষেত্রে যদি আমরা আরেকটু ভেঙে করে যেমন ব্যক্তিবাচক, সেক্ষেত্রে যদি বলি তাহলে আমরা বলবো কি এখানে নজরুল, ওমর, আনিস, যেমন আমি, বা অন্য কেউ, আদার্স অনেক কেউ হতে পারে এরকম নাম, খুব একটা কঠিন নয়। এরপরে আমরা যদি যাই, যেমন ভৌগোলিক স্থানের নাম হিসেবে যদি আমরা বলি, তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারি যে ভৌগোলিক স্থান যেমন ঢাকা, দিল্লি, লন্ডন, যুক্তরাজ্য, যা হোক আর কি, এই যে নামগুলা, এগুলো কি আসলে ভৌগোলিক স্থানের নাম হিসাবে এগুলোকে কী করেছে, দেখানো হয়েছে নাম হিসাবে। আবার ভৌগোলিক সংজ্ঞা হিসাবে যদি আমরা দেখি, সেক্ষেত্রে আমরা দেখব যে মেঘনা, হিমালয়, আরব সাগর, ভারত সাগর, আটলান্টিক মহাসাগর, এই যে নামগুলো আমরা করবো, এইগুলো আসলে কি হচ্ছে ভৌগোলিক সংজ্ঞা হিসেবে ধরা হয়েছে। আবার যদি এরপরে আমরা যাব যে গ্রন্থের নাম হিসাবে আমরা যদি সেক্ষেত্রে ধরি, সে হলে গীতাঞ্জলি, অগ্নিবীণা, এইগুলো হলো নাম যেমন সংজ্ঞাবাচক বিশেষ্য, এইগুলা বা সংজ্ঞাবাচক নাম বলবো আর কি। এরপরে আমরা যাব হলো কি দ্বিতীয় নাম্বারে জাতিবাচক, অর্থাৎ জাতিবাচক বিশেষ্য। জাতিবাচক বিশেষ্য সেটা কি, যে পদ দ্বারা কোনো একই জাতীয় প্রাণী পদার্থের নাম বোঝায়, তাকে কি বলবো, জাতিবাচক বিশেষ্য বলবো, জাতিবাচক বিশেষ্য বলবো। যেমন
মানুষ, গরু, পাখি, পর্বত। এখানে একটা জিনিস দেখার বিষয়, যে জিনিসটা হলো মানুষ। মানুষ বলতে এখানে কিন্তু সকল মানুষকেই বোঝানো হয়েছে, সব মানুষ মিলেই কিন্তু মানুষ। আবার বলা হয়েছে পাখি, পাখি বলতে সমস্ত পাখিকে বোঝানো হয়েছে। এখানে পাখি কিন্তু বিভিন্ন রকম আছে, সেখান থেকে সেভাবে ভাগ করে বোঝানো হয়, অর্থাৎ সব পাখি বলতে একই জাতীয়কে কিন্তু আসলে বোঝানো হয়েছে, এক জাতীয় বা একই জাতীয় জাতি বা গোষ্ঠী। এখানে আসলে নদী বলতে সকল নদীকেই বোঝানো হয়েছে। আবার নদীর ভিতর বিভিন্ন ছোট বড় বিভাগ আছে, সেটা কিন্তু বোঝানো হয় নাই। পর্বত বলতে সেরকম, আবার যেমন ইংরেজ বলতে সব ইকেই বোঝানো হয়েছে। এইবার আমরা যাব তৃতীয় নাম্বারে, যেমন বস্তুবাচক বা দ্রব্যবাচক বিশিষ্ট। বস্তুবাচক বা দ্রব্যবাচক বিশিষ্ট সেটি হলো যে পদে কোনো উপাদানবাচক পদার্থের নাম বোঝায় তাকে কি বলবো আমরা? বস্তুবাচক বিশিষ্ট বা দ্রব্যবাচক বিশিষ্ট। এখন সেটা কি বল, একই জাতীয় বস্তুর সংখ্যা বা পরিমাপ কি করে নির্ণয় করা যায়। যেমন আসলে কি বই, বই বলতে কি বোঝায়? এখানে সকল বইকেই বোঝায়। খাতা, কলম, বাটি, এগুলো আসলে কি বস্তু, এগুলো কি আমরা জানি বস্তু। এই যে আমরা একই জাতি দেখলাম আগে, কি হলো আর একই কি, এটা একটি বস্তু। কোনো বস্তু সবগুলোকেই বোঝানো হয়েছে এখানে। তেমন খাতা বলতে সব খাতাকেই বোঝায়, বই বলতে সব বইকেই বোঝায়, থালা বাটি, যাই হোক স্পষ্ট বুঝতে পারছো, পানি, চিনি, যাই বলি না কেন, এগুলো সবই বস্তুর ভিতরে পড়ছে। এইবার আমরা যাব হলো চতুর্থ নম্বরে, সমষ্টিবাচক বিশিষ্ট। সমষ্টি বলতে আমরা জানি যে কোনো কিছু যোগফল বা অনেক কিছু অনেকগুলো মিলে যখন যোগ করে হয় তখন সেটা কী হয়? সমষ্টিবাচক বিশিষ্ট হয়। যে পদে বেশ কিছু সমষ্টি ব্যক্তি বা প্রাণীর সমষ্টি বোঝায় তাকে কি বলে? এগুলা কি সমষ্টিবাচক বিশিষ্ট বলা হয়। যেমন সভা, জনতা, সমিতি ইত্যাদি বা জাগ, দল, এগুলা বলে আমরা কি বলবো? সমষ্টিবাচক বিশিষ্ট দল। একটা দল হইতে কিন্তু এমনি এমনি হয় না, অনেকগুলোর যোগফল। যেমন একটা দল, যেমন একটা পাখির দল বা মানুষের দল বা বিভিন্ন কিছু দল আছে এখানে। এই যে শুধু নির্দিষ্ট করে আসলে কিন্তু ওইভাবে পাখি বা না, কিন্তু দলকেই বোঝানো হয়েছে। যে দল, একটা দল, যে পাখি, যে দলই না বলি না কেন আসলে সেটা কিন্তু সেই দলের ভিতরে অনেক যোগফল বা অনেক কিছুই মিলেই কিন্তু আসলে কি হয়েছে এখানে হয়েছে। যেমন মাহফিলে কি থাকে? মাহফিলে অনেক লোকজন বা অনেক বিভিন্ন একসাথে যোগ করে মিলেই কিন্তু আসলে কি একটা মাহফিল সংগঠিত হয়ে থাকে। সমিতিও সেরকম অনেকগুলো জিনিসের যোগফল মিলে, কিন্তু সেক্ষেত্রে কিন্তু এককভাবে কিন্তু কি সমিতি হয়ে থাকে না, জনতা বলি বা সভা বলি। এরপরে আমরা যাব যে ভাববাচক বিশিষ্ট। ভাব বা ভাবনা, আসলে কিন্তু আসলে ভাব বা আসলে ভাবনার ভিতরে বা ভাবের ভিতরে আসলে ব্যাপারটা চলে যায়। সেক্ষেত্রে আমরা কি বলবো? যে এখানে যে বিশিষ্ট পদে কোনো ক্রিয়ার ভাব বা কাজের ভাব, ক্রিয়ার ভাব বা কাজের ভাব, ওই একই কথা হলো, প্রকাশ পায় আসলে, সেটা কি আমরা কি বলবো? আসলে ভাববাচক বিশিষ্ট বা ভাববাচক বিশিষ্ট বলবো আমরা সেটাকে আসলে। যেমন দর্শন, দেখা, শোনা, এগুলো কিন্তু আসলে কি হয়? অনেকটা কি হলে ভাবের ভিতরে চলে যায় না? অনেকগুলো দেখা, শোনা, দর্শন, ভাবনা বা ভাবের ভিতরে চলে যায়, তাই এটা ভাববাচক বিশেষণ হয়েছে। এরপরে আমরা যাব কোথায় যাব? যে গুণবাচক বিশিষ্ট। এটি বোঝাই যাচ্ছে যে গুণবাচক কি, গুণ, সুখ দুঃখ, হাসি কান্না, এই সুখ দুঃখ, সৌরভ, গৌরব, এইগুলাই কিন্তু আসলে ভিতরে আসলে যে দ্বারাকে আসলে কি বোঝায় এখানে? যে বিশিষ্ট দ্বারা কোনো বস্তুর দোষ বা গুণ বোঝায়, অর্থাৎ কোনো যে বিশিষ্ট দ্বারা কোনো বস্তুর দোষ বা গুণ বোঝায়। সেখানে একটা জিনিস উল্লেখ আছে, কিন্তু কোনো বস্তুর কথা কিন্তু স্পষ্ট করে এখানে আছে যে কোনো বস্তু কিন্তু সেই জিনিসগুলো আসলে সেগুলোকে গুণবাচক বিশিষ্ট। যেমন মধুরতা, তরল গুণ, তারল্য, তিক্ততা, এই তার দুঃখ, তারপরে দুঃখ, বেদনা, গৌরব, স্বাস্থ্য, এই যে এইগুলা আমরা কি করব? এগুলো যখন আসলে প্রকাশ করতেছে আসলে দোষ গুণ, এই যে সেক্ষেত্রে এগুলা কি বলবো আমরা? গুণবাচক বিশেষ্য। এগুলো কি? গুণবাচক বিশেষ্য। তাহলে এতক্ষণ পর্যন্ত আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত যেগুলো দেখলাম, যে পদ কীভাবে কোথার থেকে পদ পর্যন্ত আসলো, বাক পর্যন্ত আসলো, সেগুলো দেখা হয়েছে এখানে। আরও কি দেখলাম? কদের প্রকরণ,
প্রধানত কয় প্রকার, তারপরে প্রত্যেকটিকে আবার ভাগ করা হয়েছে সব্যয় অব্যয়, সেটা কি এবং বিশেষ্য পদ পর্যন্ত এখানে কিন্তু আমরা সুন্দরভাবে আলোচনা করলাম। আশা করি এ পর্যন্ত তোমরা সুন্দর এবং সুন্দরভাবে বুঝতে পারছো, আর কোনো সমস্যা হবে বলে মনে হয় না। সবার প্রতি সুস্থতা এবং শুভকামনা রইল, সবাই ভালো থাকবে। এখানেই শেষ করছি। পরিশেষেই বলবো, যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবে। খোদা হাফেজ।